অবরুদ্ধ নিশীথ। লেখনীতে তেজস্মিতা মূর্তজা। পর্ব সংখ্যা 1। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তর তেজ ঠিক বিকেলে রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ তবু খাড়া দুপুরে তাপ খুব কড়া। বোরকা হিজাবের আবরণে নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানিক জমির ফসলি ক্ষেত আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অন্তুর ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই এক দল পঙ্গপালের সমান। আম্মার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজ টাজ কিচ্ছু না, কিন্তু ছাত্র নেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির তো ছুতো দেয়া সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল অন্তু, তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে, প্রায়ই এমন হয়। মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহেলি যুগের মেয়ে নামক পণ্য কেনা বেচার মতো। এটা অন্তুর নিজস্ব মত, সে বিষয়টাকে পছন্দ করে না। তারা অন্তুর চুল খুলে ফেললো, এক টানে শরীরে জড়ানো ওড়নাটাও সরিয়ে ফেললো। গলা, বুক, হাত দেখা হলো। মেয়ে ফর্সাই আছে। অন্তু চোয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকলো। কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে, অন্তুর সীমিত ধৈর্যের বাঁধ খসল। সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রর মা হতভম্ব হলেন। অসন্তুষ্ট মুখে বলে উঠলেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি খুব অপরাধ? জি না, ঠিক অপরাধ নয়, মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত, আকর্ষণীয়, গায়ের রংওয়ালা, মাংসপেশি, হৃষ্টপুষ্ট দেখে তবেই নিয়ে যাবেন। স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তুর মুখে, কিন্তু ভাষা কর্কশ। পাত্রর ফুপু কেমন করলেন? কোন দেশে কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের ওপর এমন বদমাইশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখবো না? জি, নিশ্চয়ই দেখবেন। দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং ফর্সা কিনা দেখবেন, রাইট? ওনারা মুখ বিকৃত করে বসে আছেন। অন্তু আলতো হাসল। দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেড়ে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা। মাথার চুলকে টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট। গলা বের করে ঘাড়ের ওড়না সরিয়ে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে তবেই নিয়ে যাবেন। এটাকেই মেয়ে দেখা বলছেন? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে কেমন লাগলো না? যে কোনো গৃহপালিত পশুর যেন বর্ণনা দেওয়া হচ্ছে। খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি ও বিরক্তি লেগে আছে মুখে তিনজনের। ছেলের ফুপু মুখ খুললেন, তো কিভাবে মেয়ে দেখে? তুমিই শেখাও কিভাবে মেয়ে দেখে। কথাটি বলে মুখ ঝামটি মারলেন মহিলা। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন। ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন। পাশেই ঘটক মহিলা বসা। তিনি বললেন, এ কেমনে কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো কইরেই দেখে মেয়ে। না দেখে শুনে আবার বিয়ে দেওয়া যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তুর কাছে এ কথার জবাব আছে। দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের না,
তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছেন। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্য শব্দের অস্তিত্ব নেই, তাই না? শুধুই একটি জড় সামগ্রী, যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাঁচিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসল। বাড়ির বউ হব? কে বলেছে? আমি বলেছি? আমি এখনো অন্যের মেয়ে। আর অন্যের মেয়েকে বাজারের পর্ণের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা, দরদামের কথাই আসা, যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয়, তাহলে বিয়ে বোধ হয় আমার জন্য না। আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন। এক্ষেত্রেও দুঃখিত চাচি, আব্বু আমাকে খাইয়ে পরিয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন। যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া স্বরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন, আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদই জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে তা আল্লাহই জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। অন্তু দীর্ঘ শ্বাস ফেলল। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বুঝল না। সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে সমাজের ওটা কথা নেহাত কম না। প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে। অন্তুকে তার মা বাপ মেন্সের মতো মানুষ করছে। নষ্টা মেয়ে, ভ্রষ্টা মেয়ে, বেয়াদব, অসভ্য, আদর্শহীন, ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেওয়া টাইটেলের অভাবে পড়ে না অন্তুর ভাগে। কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে? তোমার আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা? রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছ তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়া আমার কি কোনো হক নাই? পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে সে না প্রতিদিন। সে সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনোদিন? বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘ শ্বাস লুকিয়ে হাসলো। আম্মা, তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেকের ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা। তা লাগালেই তো মিটে যেত এসব। এই দিয়ে কত হুলার সাথে এমন হইল। পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানাঘুষা শুরু করছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি। টেবিলের ওপর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল, আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না। আর না এক মুঠো ভাত দিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক যোগাবে। তাহলে যেই মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না, তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে তুমি? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা কয়, বোবার কোনো বিপদ থাকে না। চুপ থাকলে না যাত্রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু। চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপোড়েনের এক সমষ্টি মাত্র? রাবেয়া আস্তে করে এসে মেহের পাশে বসে বললেন, এখন যদি বিয়ে নাও করিস, পরে করবি তো? তখন যখন লোকে তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে, কি বলবে লোকে? মেয়ে লোকের ঠান্ডা মেজাজের, নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না? এইসব খালি বিপদ আনে। এইসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি
তোরে এতদূর পড়ালেখা করায় ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাত পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উঁকি দিল, কিছু খাবার আছে নাকি আম্মু? তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাবেয়া, কি থাকবে, আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিচ্ছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন। অন্তু পাশে বসে বলল, কি দেখছো? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেপ্তার, বাসে আগুন, হরতাল। ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে। এত রাত জাগতে তোকে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কি হাল হয়েছে। আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলে, আমি এখনো বাচ্চা নেই আব্বু। আমজাদ সাহেব ভরাট গলায় বললেন, টোস্ট নে। গলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকু শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ যার শরীরে মাংস লাগে না, তার মাথায় পড়ালেহার ছাই ঢুকবো। আই তো পাকা আম আনছে তোর আব্বু, দুধ ভাত মাখাইছি, আয় পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি, আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসেন, সৌম্য পৌড়া চেহারায় যে চ্যুতি ফুটে ওঠে, তা ওই মেহেদি দেওয়া দানির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি। অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব। আজ আমাকে নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন। তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30টার ট্রেন ধরবো, এখনই বের হব। রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে যাবি। অন্তু ঠোঁটে ঠোঁট গুঁজল, দরকার নেই রিক্সার। শোনো, তুমি গোসল করে যাবে, রোদ ভালোই বাইরে, প্রেশার বাড়বে নয়তো। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে? আম্মা কি তাতে রাজি হবে? আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তুর কপাল ছুঁলেন। কিছু লেগেছিল তা সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব। অন্তু পিছু ডাকে, আব্বু। পিছে মুড়লেন তিনি। অসহায় দেখার অন্তুর মুখটা। কবে ফিরবে তুমি? 2 দিন দেরি হবে হয়তো, কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে, কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে, সামান্য ফিরে সামান্য হাসলেন। অন্তু থাকতে পারে না ওনাকে ছাড়া। তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু, অথচ পাগলি বোঝেই না চিরকাল এই আব্বুটা সাথে থাকবে না। সামনের পথ তাকে একা পাড়ি দিতে হবে। ভার্সিটির সামনে রিক্সা থামলো। কয়েকদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদের। দেশটা ভালোই চলছে, রোজ খুন, গুম, কারাবরণ অবিরাম, থামাথামি নেই। সরকারেরও ক্লান্তি নেই, খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে, সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না। করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ। ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়। দিনাজপুরের বাঁশেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ। শহীদ মিনার চত্বরের আশপাশটা বেশ ভালো লাগে অন্তুর। জায়গাটা পার করার সময় পেছন থেকে ডাকলো কেউ। অন্তু পেছন ফিরে দেখল 6 জন যুবক। তার সিনিয়র হবে নিশ্চিত। সামনে যে দাঁড়িয়ে, তাকে চেনা চেনা লাগলো। আগে দেখা মুখ, তবে মনে নেই বিশেষ কিছু। সে এগিয়ে এসে হাতে সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে বলল, নাও একটা টান দাও। অন্তু নিঃসংকোচে হাতে নিল সিগারেটটা। তার একটা দোষ আছে, সে ভেতর আর বাহির আলাদা করতে পারে না।
যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার এই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো। তার সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধ খাওয়া সিগারেটে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল, তার না হয় দেব একটা, কিন্তু এতে ফজিলত কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমারে টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফজিলত বা হকিকত আর কিছুই নাই ডিয়ার। আর জরুরি তো মোটেও না যে সবকিছুতে ফজিলত থাকা লাগবে। একটা টান মারো, স্বাদ ভালো। ব্যানসন অ্যান্ড হেজেস। অন্তু যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে কেন? এটা ৮০% মুসলিমের দেশ, বাংলাদেশ। সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না। সিগারেটে অভ্যস্ত নই আমি। সে কপালটা সামান্য জড়িয়ে হাসল। হাসার সময় তার গা দুলে ওঠে, ভঙ্গিমাতে বড় বেপরোয়াপনা। সে বলল, তবু একটা মারো দয়ালের নামে। অন্তু দু একবার আশপাশ তাকালো বোকার মতো। কেউ আসার নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে। মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি, কারণ তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটা বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা দু একবার ঝাঁকুনি খেল। তবু পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির কটকট করে হেসে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলিনি ভাই? পেছনের ছেলেরা হাসল। সে বলল, আলবাত সহি কথা কইছিস। সকলে দেখছে ওদের। অন্তু মাথা নাড়ল। সাংঘাতিক ব্যাপার দেখছি। তবে সিনিয়রের মতো আচরণ আপনাদের একজনেরও নয়। সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে এগিয়ে অন্তুর মুখের ওপর ঝুঁকে এলো। তুমি তা জানাবা সিস্টার? অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। ভোগ ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে। অন্তু নিজ গরিমায় বলে ওঠে মারি শক্ত করে, জানাতেই পারি, শিক্ষার বয়স হয় না। বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি। সে সাবধান করল, হুঁশিয়ারি করছো, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ? কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। কবিরের খুব হাসি পাচ্ছে ছোট্ট মেয়েটার দুঃসাহসের ওপর। বড় ইচ্ছে করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলতে। ফেলাও তো উচিত, মেয়েটা বেয়াদব। অন্তু হাসল। কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎ সাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র মশাই? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়েই বলল। সে ভ্রু কিঞ্চিত চড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ কথাই বলে না। মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবারও বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজে বাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকি দেওয়া, হলে ডেকে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল, সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার শেখাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি মনে হয়। খুবই দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি নিশ্চয়ই? সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো ধরতে যায় অন্তুকে। সে বাদ সাঁতল। বয়েজ কুল কুল। মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালা রাজনীতিতে আসার পর কত ভদ্র নোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছে। আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেলে মেয়ে? পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেটা খেয়াল করলে না? নট ফেয়ার, নো, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে। ছে, উফ কি তেজ! আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুলল, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখবো, আর তাই বলে আমার সাথে এভাবে?
এও আমাকে চেনে চেনে রে আমাকে। সামনের দাঁত কপাটি ঘষল মৃদু। ঘাড়ে হাত বুলিয়ে আর চোখে সামনে তাকিয়ে দেখল। আবার আকাশের পানে তাকালো। সামনেই ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলছি, তাতে দেখছি মেলা লোকই রঙ্গতামাশা দেখায় চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি হবে তা কেন ভাবছে না এরা? উন্মাদের মতো হাসল সে। ভার্সিটি চত্বরে লোকজন এখন কম, ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা নয়। যে পাশ কাটাচ্ছে সালাম ঢুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে।